আমার ক্লাসে, হাইড্রোলিক্স ক্লাসে। হাইড্রোলিক্স যেহেতু আমরা ফায়ার ফাইটার, আমাদের অগ্নি দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনা দুর্বিপাককে আমাদের অবশ্যই পানির মাধ্যমে আমরা নির্বাপন করতে হবে এই ক্লাস ফায়ারে। সেটা হইতে পারে স্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা অথবা পোর্টেবল, সবকিছু মিলিয়ে পানির ক্যালকুলেশন করা লাগবে এবং ধার্য বস্তুর প্রকরণ অনুযায়ী আমাদের অগ্নি নির্বাপন করব। যদি এ ক্লাস হয় তো ফুল পানি দিয়েই আমরা, বি ক্লাস হইলে সেক্ষেত্রে কম যদি আমরা ব্যবহার করি, অবশ্যই পানির প্রয়োজন। পানির ব্যবহার অগ্নি নির্বাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের হাইড্রোলিক সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে যে আমাদের কি পরিমাণ পানি আছে, তাৎক্ষণিক ক্যালকুলেশন করে এই পানিতে আমরা ওই আগুন নির্বাপন করতে পারবো কিনা। এখন হাইড্রোলিক্স যদি আমরা বলি, হাইড্রোলিক্সটা কি? হাইড্রোলিক্স এর দুইটি গ্রিক শব্দ হতে এসেছে। হাইড্রো মানে পানি, আর অলসো মানে পাইপ। হাইড্রোলিক্স এর আবিধানিক শব্দ পানি শক্তি বিজ্ঞান। গতিময় তরল পদার্থের বল ও শক্তির চাপের গাণিতিক অধ্যয়নের বিষয় হল হাইড্রোলিক্স। এই জন্য আমরা জানি যে হাইড্রোলিক্স হচ্ছে পানি শক্তি বিজ্ঞান। এটা সাধারণত যারা অঙ্কের বা সায়েন্সের ছাত্র, বিশেষ করে তারা এইগুলো সম্পর্কে ভালো জ্ঞান রাখে। যে একটা পুকুর থাকলো, একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকলো, ওভারের ট্যাঙ্কি থাকলো, তার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা মেপে পানির পরিমাণ নির্ণয় করা যায়। এবং আমাদের যে সমস্ত পাম্প আছে অথবা ইন্ডাস্ট্রিতে পাম্প থাকলো, কথা কম বলি, আমাদের যে সমস্ত পাম্প থাকবে সেটাও ইন্ডাস্ট্রিতে পাম্প হইতে পারে, আমাদের ফায়ার পাম্প হইতে পারে। সেগুলো কি পরিমাণ ডিসচার্জ পার মিনিট করে এবং কত মিনিট চলবে সেটাই নির্ণয় করা। হাইড্রোলিক্স আমরা সংজ্ঞায়িত যদি করি, সেক্ষেত্রে বিজ্ঞান তরল পদার্থ পানির স্থিতি অবস্থা, গতি এবং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করে তাকে হাইড্রোলিক্স বলে। Hydraulics is the part of science which deal with the behavior of water and fluid either in rest or movement. আমরা বলতে পারবে যে হাইড্রোলিক্স এর দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হলো হাইড্রো মানে পানি, আর হলো অলসত মানে হলো পানি। এই হাইড্রোলিক্সে আমরা সম্পর্কে সংজ্ঞায়িত করতে পারি যে বিজ্ঞানের তরল পদার্থ বা পানির স্থিতি অবস্থা, গতি এবং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করে তাকে হাইড্রোলিক্স বলে। অর্থাৎ এটা আমরা বলবো যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা নির্ণয় করে এটা কি পরিমাণ পানি আছে এবং পানি আমরা কতটুকু ফোর্স দিলে সেক্ষেত্রে আগুনে ব্যবহার করতে পারে, এটার যে সম্পর্কে আলোচনা হলো হাইড্রোলিক্স। এখন ফায়ার সার্ভিসে বা ফায়ার অফিসার হিসেবে হাইড্রোলিক্স কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন কেন, সেই সম্পর্কে আমরা আলোচনা। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স হাইড্রোলিক্স বলতে সাধারণত ওই বিজ্ঞানকে বোঝায় যার পানির গতি, স্থিতি অবস্থায় বল, শক্তি, চাপ সম্পর্কে গাণিতিক অধ্যয়ন করে এবং আচরণ সম্পর্কে বিবরণ দান করে। যে কোনো অগ্নি দুর্ঘটনা ফায়ার অ্যাপ্লায়েন্স সর্বাধিক দক্ষতার সাথে কাজে লাগানোর জন্য, অর্থাৎ যে আমরা পানি সম্পর্কে জানলাম, যে পানির পরিমাণ সম্পর্কে জানলাম, এই পরিমাণ কতটুকু সময় ব্যয় করতে পারবো
সেই দক্ষতার কাজে লাগানোর জন্য একজন ফায়ার ফাইটারকে অবশ্যই হাইড্রোলিক সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করতে হবে। যেহেতু এখানে ফায়ার সায়েন্সের ছাত্র সবাই, যে কোনো প্রতিষ্ঠানের ফায়ার সেফটি অফিসার অথবা ফায়ার সেফটি ম্যানেজার অথবা ফায়ার ফাইটার যা কিছু হোক না কেন, তাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অবশ্যই তার থাকতে হবে কি পরিমাণ পানি আছে এবং কি পরিমাণ পানি থাকে। যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বড় বড় বিল্ডিং আছে, আন্ডারগ্রাউন্ডে আছে, আন্ডারগ্রাউন্ডের পানি অবশ্যই শ্রমিক বা ভিতরে যারা অকুপেন্ট আছে তারা ইউজ করার পরে যেটুকু পানি থাকে সেইটুকু পানি কি পরিমাণ অগ্নি দুর্ঘটনা ঘটলে চলবে সেই সম্পর্কে অবশ্যই যেন ওই ফায়ার ফাইটারের জ্ঞান থাকে। সেজন্য অগ্নি দুর্ঘটনায় বিদ্যমান সীমিত পানি কতক্ষণ স্থায়ীভাবে চলবে বা অতিরিক্ত কোনো জেট ব্যবহার করা যাবে কিনা বা স্প্রে করবে না পক করবে, দ্রুত সংখ্যা সঠিক দ্রুত নির্ণয়ের সহজগত সূত্র হাইড্রোলিক্সের অন্তর্ভুক্ত করা। পূর্ব জ্ঞান না থাকলে বাস্তব ক্ষেত্রে একজন ফায়ার ফাইটারের পক্ষে পানির গতি, চাবি ইত্যাদি সম্পর্কে নির্ভুল সূক্ষ্ম হিসেব করা মোটেই সম্ভব। এই জন্য আমরা হাইড্রোলিক্সের সবাইকে আমরা নিজেরও যে যতটুকু পারি জ্ঞান অর্জন করি এবং আমাদের যারা আমাদের কোর্সে আছে তাদেরকেও ওই জ্ঞান দান করতে হয়। আগে হয়তো যারা এখানে এই ফায়ার সায়েন্সে আছে তারা হয়তো আগে বুঝছো যে শুধু ফায়ারের উপর কোনো ক্লাস করে, দুই একটা রেস্কিউ অথবা ফার্স্ট এডের উপর করে। এখন যখন ক্লাস চলমান, প্রায় আজকে 3 মাস শেষ হওয়ার পথে, এখন তো বোঝা গেছে যে কি পরিমাণ লেখাপড়া করতে হবে এবং কি কি কোর্স আমাদের সাথে কি কি ধরনের সাবজেক্ট আমাদের সাথে জড়িত সেটা সম্পর্কে সব থেকেই কিছুটা ধারণা নেওয়া হয়েছে এবং এই জন্য এগুলা ধারণা দিতে হবে আমাদের। সুতরাং পানির প্রেসার, গতিশক্তি, অ্যাপ্লায়েন্সের ক্ষমতা সমস্যা, হাইড্রোলিক সময় সূত্র মৌলিক ধারণা থাকে। বাস্তব ক্ষেত্রে পারবেন তার অনুসার উপর নির্ভর করে নিজেই ওই সূত্র দিয়ে সঠিক হিসাব দ্রুত সহজ বের করতে তাতে কাজে প্রকৃত ফলাফল আসবে। উপরোক্ত আলোচনা করতে বলা যায় ফায়ার সার্ভিসে হাইড্রোলিক্সের প্রয়োজনীয়তা গুরুত্ব অপরিসীম। অর্থাৎ একজন ফায়ার ফাইটার অবশ্যই হাইড্রোলিক সম্পর্কে জানতে হবে এবং যদি যেহেতু ফায়ার ফাইটার এবং ফায়ার ফাইটার হিসেবে তার যে পানির গতি, স্থিতি এবং পানির পরিমাণ এবং পানির কতটুকু সময় চলবে এই সম্পর্কে তাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। তাই এই অর্জন কর্তব্য হবে বিদায় একজন ফায়ার ফাইটারের হাইড্রোলিক্সের প্রয়োজনীয়তা গুরুত্ব অপরিসীম। হাইড্রোলিক্স এখন আমরা জানবো হাইড্রোলিক্সের আনুষঙ্গিক সহায়ক বিষয়সমূহ কি কি। এটার ভিতরে হাইড্রোলিক্স জানতে হলে আমাদের জানতে হবে এবং হাইড্রোলিক্সের অঙ্ক করতে হলে আমাদের এগুলো করতে হবে। হাইড্রোলিক্সের তরল যে সম্পর্কে আমরা জানবো, তরলটার মাধ্যমে কিভাবে কি সুবিধা অসুবিধা আছে এবং এটার লস অফ আছে, লস অফ হেড আছে, পানির হেড আছে, লস অফ ভেলোসিটি আছে, লস অফ প্রেসার আছে, সেটা সম্পর্কে আমরা জানবো। হাইড্রোলিক্স অঙ্কের সমস্যা তাড়াতাড়ি ও সঠিকভাবে সমাধানের লক্ষ্যে একসঙ্গে সম্পৃক্ত কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। যেমন পানির হেড, লস অফ হেড, লস অফ ভেলোসিটি, লস অফ প্রেসার ইত্যাদি। যেহেতু ফায়ার সার্ভিসে হাইড্রোলিক্সের আলোচনা পানি হোস, পাইপ, পাম্প, ট্যাঙ্ক সংক্রান্ত, তাই পানির গুণাগুণ সম্পর্কে ধারণা থাকা পর্যন্ত। পানি যদি তরল কিন্তু ঘন হইতে পারে, তরলের সাথে বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে, সেক্ষেত্রে পানি ব্যবহার আমরা তরল হিসেবে আলোচনা করব যে এটার লস কি ধরনের কি পরিমাণ পাবো, কতটুকু চলবে। এখন আমরা একটা তরল আইডিয়াল ফ্লুইড বা আদর্শ তরলের অবিচ্ছিন্নতা, ঘনত্ব, গাঢ়ত্ব থাকে। অর্থাৎ ফুল পানি যেটা থাকে, বিশুদ্ধ পানি, সেটাতে ঘনত্ব, গাঢ়ত্ব থাকে, তরলের অবিচ্ছিন্নতা আদর্শ দিক থেকে।
তরলের উপরিভাগের প্রসারণ বা বিস্তার, সারফেস টেনশন, সংকোচন, কম্প্রেশন থাকে না। আদর্শ তরল কণায় যে কোনো অপসারণ বা স্থানচ্যুতি কোনো বাধা সম্মুখীন, অর্থাৎ যদি এটার সাথে কোনো ধরনের এই আদর্শ তরল বলতে আমরা যেগুলো পিউরিফাই করে থাকি সেগুলা যে পরিমাণে একটা পদ্ধতি দিয়ে যাবে তার সাথে যদি কাদবাক্ত হয় সেই পরিমাণ সে সোর্সে যাবে না, সেটাই বুঝে দেশে সঠিক অর্থে জানা যায় যে পৃথিবীর আদর্শ তরল বিদ্যমান থাকে না। আদর্শ তরল কাল্পনিক তরল, যা হোক যে তরল গাঢ়ত্ব মান খুব কম, যেমন পানি, তার ব্যবহারিক প্রয়োগে অধিক ভুল ছাড়া আদর্শ রূপে গণ্য করা যেতে পারে। এখন আমরা ব্যবহারিক প্র্যাকটিক্যাল যে তরল আছে, ব্যবহারিক তরল, ব্যবহারিক অথবা যথার্থ তরল, তার মধ্যে গাঢ়ত্ব অপসারণের সাংস্কৃতিক সংকোচনতা থাকে। এই কারণে এরকম তরল সবসময় প্রসারণ বা স্থানচ্যুতি বাধা দেয়। হেড কাকে বলে? যে কোনো পাত্রে তরলের তলদেশ থেকে উপরিভাগ পর্যন্ত উচ্চতা, গভীরতা এবং দৈর্ঘ্যের ওই তরলের হেড বলা হয়। অর্থাৎ এই পানির যে কোনো পাত্র থাকে, পানি যে পাত্র দিয়ে হেড যে পাত্রটা অবস্থান করে, তরলের তলদেশ, এই পাত্রের তলদেশ, উপরিভাগ, সারফেস এবং উচ্চতা, গভীরতা এবং ডেপথ, এই দৈর্ঘ্য মানে কত, দৈর্ঘ্য প্রস্থ কত, ওই তরলের হেড বলা হয়। এগুলো কিন্তু আমি যেগুলো হলো থিওরিক্যাল জিনিস, এগুলো মুখস্থ করতে হবে। তো আমরা হেড কাকে বলবো? কোন পাত্র তরলের তলদেশ থেকে উপরিভাগ পর্যন্ত উচ্চতা, গভীরতা বা দৈর্ঘ্যের ওই তরলের হেড বলা হয়। ফ্রিকশন লস অফ হেড, যখন কোন তরল কোন পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, অবশ্যই তরলে যদি সেক্ষেত্রে ওই পাইপটা যদি চটচটে হয় অথবা করা হয়, মসৃণ না হয়, তাহলে অবশ্যই ফ্রিকশন লস হবে। অর্থাৎ এই তরলে বাধাগ্রস্ত হয়ে যেতে যেতে তার ফোর্স কমে যাবে। প্রত্যেক যথার্থ তরল পদার্থ কিছু আঠালো বা চটচটে অবস্থা বা ঘনত্বতা থাকে, যা প্রবাহমান তরলের তুলনামূলক আপেক্ষিক গতিতে প্রতিরোধ করে। যেটা আমি বলতে চাইছি সেটা হলো, তরল যখন কোনো পাইপের ভিতর দিয়ে হোজের ভিতরে প্রবাহিত হবে, হোজের যে আটালো চটচটে অবস্থা থাকে তা বাধাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত কিন্তু তার স্পিড কমে যায়। পাইপের ফিটিং দিয়ে বাধা প্রাপ্ত হয়ে যায়, যে আমি যেটা বলছি, উৎপাদন দিয়ে শক্তি অপচয়। ওই তরল পদার্থ প্রবাহকালের আঠালো ভাবে বা ঘনত্ব বা আলোড়নপূর্ণ গতিশক্তির একটা ভগ্নাংশ অপচয় করে। ভগ্নাংশ বললে কিছুটা অপচয় হয়, তার শক্তি কমে যায়। তাপ শক্তি আকার গ্রহণ করে। শক্তির এই আকার বিরোধী ক্রমে ব্যবহারযোগ্য নয়, এই কারণে প্রয়োজনীয় শক্তির হিসেবে পুনরায় পাওয়া যায় না। শক্তির এই অপচয়কে ফ্রিকশন অফ লস অফ হেড বলা হয়। তো এই যে আমরা যদি জানি যে হেড কি, সারফেস, তারপরে দৈর্ঘ্য, প্রস্থ, এগুলো হলো হেড বলা হয়। তো এই হেড যদি এই দৈর্ঘ্য, প্রস্থ, আয়তনের উপরে যদি ভিতর দিয়ে কি করে পানি প্রবাহিত হয়, অবশ্যই পানির কিছুটা লস হবে, পানি কিছুটা কমবে, কিছুটা প্রেশার লস হবে। এর ফ্রিকশন অফ লস অফ হেড বলে। লস অফ প্রেশার, যখন কোনো হোজ বা পাইপের মধ্যে দিয়ে পানি চালনা করা হয়, তখন পানির মধ্যে বিদ্যমান কণার মাধ্যমে হোজ বা দেয়ালের সাথে পানির ঘর্ষণের সৃষ্টি হয়। ওটার সাথে এটা কিছু এক ধরনের মিল আছে, হলো প্রেশারটার লস হওয়ালে এই ঘর্ষণ, আর ওটা হলো পানিটা কিছু লস। ঘর্ষণে প্রতিহত করার জন্য একটি ক্রিয়া সম্পাদনের প্রয়োজন। এই জন্য যে শক্তি দরকার হয় তা হচ্ছে হোজ পাইপের দুই প্রান্তের মধ্যবর্তী চাপ বা হেডের পার্থক্য থেকে পাওয়া যায়। ফলে পানি চালনা করার জন্য প্রয়োজনীয় চাপে কিছুটা অপচয়, একে লস অফ প্রেশার বলা হয়। এখানে যখন কোনো পানি পাইপের মধ্যে যায়, সেক্ষেত্রে যে অল্প কিছু বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হওয়ার ফলে প্রেশার কমে যায়, সেই কথাটাই বলা হচ্ছে। এটা এই যে কমে যাওয়ার
কে বলে লস অফ প্রেশার। ঘর্ষণজনিত কারণে চাপের অপচয়ের জন্য 5টি নীতি কাজ করে। আপনি যে ঘর্ষণের ফলে চাপ কমে যাবে বা পানি, সে 5টা কারণেই হয়। একটা হলো হোজ পাইপের দৈর্ঘ্য যত বেশি হবে, চাপের অপচয়ের পরিমাণ তত বেশি হবে। প্রত্যেকটা জিনিসের একটা চাপ আছে, এবং এটা লস অফ প্রেশার কমে যাবে লস অফ হেডের জন্য। এই যে হোজের দ্বিগুণ হলে লস অফ প্রেশার দ্বিগুণ হবে, অর্থাৎ হোজ যত বড় হবে ঘর্ষণ তত বেশি হবে, প্রেশার তত কমে যাবে। এই জন্য দ্বিগুণ হয়ে বলছে। যা আছে 10 ফিট হইলে 10 ফিটে যে আপনার প্রেশার থাকবে, 20 ফিট হলে প্রেশার কমে যাবে। যারা এই যে আমাদের হোজ পাইপ ব্যবহার করছে, প্র্যাকটিক্যালি হয়েছে না গত 1 সপ্তাহ আগে, সেখানে আমরা যখন একটা হোজ দিচ্ছি সেখানে যে প্রেশার পাওয়া যায়, 3টা হোজ দিলে 2টা হোজ দিলে যে প্রেশার পাওয়া যাবে আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, যেটা আমরা বিভিন্ন সময় ক্লাসেও বলছি। পদার্থ একই বেগে, এটার কারণ হলো লস অফ হেড এর কারণে লস অফ প্রেশার, এবং লস অফ হেডের কারণে পানির যে পরিমাণও কমে যাবে। পানি যে তরল পদার্থ তার যে পরিমাণ কমে যাবে। পদার্থ একই বেগে হোজের ডাবল হলে লস অফ প্রেশার হবে 1/4। এগুলো কিন্তু খুব জানার জিনিস, যে একই বেগে যখন ডাবল হোজ হবে, মনে করেন আমার হোজ আছে 2 ইঞ্চি, এখন যখন 2.5 ইঞ্চি হয়ে যাবে তখন প্রেশার কি আগের মতো থাকবে? এখানে বলছে যে প্রেশার হবে 1/4, প্রেশার হবে 1/4। এগুলো কিন্তু অবজেক্টিভে আসতে পারে। হোজ পাইপের দৈর্ঘ্য যত বেশি হবে, হোজের দৈর্ঘ্য দ্বিগুণ হলে লস অফ প্রেশার হবে ড্যাশ হবে, এগুলা দ্বিগুণ হবে। হোজের ডায়া ডাবল হলে লস অফ প্রেশার 1/4। হোজের ভিতর অংশ যত অমসৃণ হবে, ঘর্ষণ যত অপচয় তত বেশি হবে। তাই হোজের ভিতরে উপরিভাগ মসৃণ হওয়া বাঞ্ছনীয়। আমাদের হোজগুলা কি ভিতরে কিন্তু মসৃণ, ওর খসখসা চটচটা হলে প্রেশার কমে যাবে। সকল বাস্তব ক্ষেত্রের জন্য ঘর্ষণ যত চাপ অপচয়, চাপ থেকে স্বাধীন। লস অফ ভেলোসিটি কাকে বলে? কোন নির্দিষ্ট দিকে বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুর বেগ বলে। এগুলা সবকিছু আসলে সায়েন্সের জিনিস। বেগ কাকে বলে এগুলা জানতে বলে। কোন নির্দিষ্ট দিকে বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। হোজ পাইপের ভিতর দিয়ে যখন নির্দিষ্ট গতিবেগে পানি প্রবাহিত, তখন পানির কণা এবং হোজের ভিতরে পৃষ্ঠদেশের প্রতিবন্ধকতার কারণে গতিবেগ বাধাপ্রাপ্ত হওয়ার সরণ বা কিছুটা কমে যায়। একে বেগের অপচয় বলা হয়, লস অফ ভেলোসিটি বলে। এটা হলো গাণিতিক ভাষা এবং হাইড্রোলিক্স এর বিভিন্ন ভাষাগত আর লস অফ ভেলোসিটি কাকে বলে, তারপরে লস অফ প্রেশার, লস অফ হেড, এই জিনিসগুলো মোটামুটি ধারণা থাকতো। ধারণা থাকলে আগামী ক্লাসে অঙ্ক হবে, হাইড্রোলিক্স এর এগুলা বোঝা ইজি হবে। তাহলে আমরা গতি বলতে কি বুঝাই, এবং গতি যখন কোনো পানি প্রবাহিত হবে, পানির যে কণা ওদের পৃষ্ঠের সাথে যে ঘর্ষণ হবে, এর গতিবেগ বাধাগ্রস্ত হয়ে কিছুটা গতি বাধাপ্রাপ্ত, এটাকে লস অফ প্রেশারও বলে। আর একে যেহেতু দুই স্থানে বাধাপ্রাপ্ত হয়, ডিসপ্লেসমেন্ট কিছুটা কমে যায়, অর্থাৎ সরণ বাধাগ্রস্ত, গতিবেগ কমে যায়, একে বেগের অপচয় বলা হয়।
পানির পরিমাণ নির্ণয়ের পূর্বে আমাদের নিম্নলিখিত বিষয়গুলি স্মরণ রাখা প্রয়োজন। যেহেতু আপনি ফায়ার ফাইটার হবেন, আপনাকে পানির পরিমাণ নির্ণয় করতে হবে হাইড্রোলিক্স এর মাধ্যমে, এবং হাইড্রোলিক্স যে অত্যন্ত গুরুত্ব সেই সম্পর্কে আমরা এখন আলোচনা হয়েছে, এবং পানি সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকতে হবে। পানির রং বিহীন, গন্ধবিহীন তরল পদার্থ ইয়া আণবিক সূত্র হলো H2। পানি কম খরচ সর্বত্র অগ্নি নির্বাপক মাধ্যম হিসেবে পাওয়া যায় এবং ব্যবহার করতে হবে। আপনি হোস পাইপ ব্যবহার করবেন, পানির প্রয়োজন। হোস ড্রিল ব্যবহার করবেন, পানির প্রয়োজন। আপনি হাইটেন ব্যবহার করবেন, পানির প্রেসারের প্রয়োজন। আপনি স্প্রিংলার করবেন, তাও পানির প্রয়োজন। আপনি স্থায়ী অগ্নি নির্বাপক ব্যবস্থা হিসেবে ফোম ইনস্টল করবেন, পানির প্রয়োজন। পানি এই জন্যই পৃথিবীতে কম বেশি সর্বত্র সব সিটিতে পাওয়া যায়। এর জন্য পানির অপচয়, পানির খরচ এবং পানির যে পরিমাণ, পানির যে কি ব্যবহার করতে হবে একটু লস কমায়, সেই সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকবে। বিশুদ্ধ পানি ফ্রিজিং পয়েন্ট 0 পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। গত পরীক্ষাতে হয়তো সেফটি ম্যানেজারে কেউ লিখছে বিশুদ্ধ পানি ফ্রিজিং পয়েন্ট হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্যই বলছি, এগুলা যদি আমাদের আসে, যারা কমার্সের ছাত্র তাদের সমস্যা, তারা এই পানির আণবিক সংকেত H2 জানে না। বিশুদ্ধ পানি ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো তাদের জানা থাকে না। পানির অধিকাংশ পদার্থের সাথে বিক্রিয়া করে না। পানির তাপ শোষণের ক্ষমতা অত্যধিক। এই জন্য পানিতে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে কোন পদ্ধতিতে আগুন নিবে? পানি দিলে পানি দিবেন, কোন পদ্ধতিতে আগুন নেবে? আলোচনা করতেছি এর এখানে কিন্তু অনেক কথা আছে। পানির তাপ শোষণের ক্ষমতা অত্যধিক। পানি তাপ শোষণ করে বিধায় যে অগ্নি দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের পানি স্থলের তাপমাত্রা কমায় দেয়। নির্ধারিত তাপের যে পরিমাণ ওই ধার্য বস্তু ধরল তার সাথে যদি কমে যায় তাহলে আগুন নিবে। এই জন্য পানির তাপ শোষণ করে। পানির তাপ শোষণ ক্ষমতা অত্যধিক। বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবেশ অবশ্যই ভয়ানক। এগুলো জানতে হবে যে আপনি পানি পান করছেন, সেক্ষেত্রে আপনি কন্টামিনেশন হইতে পারেন। হোস পাইপের মাধ্যমে যদি দিয়ে থাকেন, সেখানে আপনাকে অবশ্যই পানির সাথে সে বিদ্যুৎ পরিবাহিত কন্টামিনেশন হবে, আপনাকে অনেক সময় শর্ট করবে। আমাদের কাছে যেটা দেয়া আছে পিডিএফ, ওটাতে বিদ্যুৎ মানে বিশুদ্ধ পানি বিদ্যুৎ অপরিবাহী লেখা আছে স্যার। বিদ্যুৎ পরিবাহী অপরিবাহী হইতে পারে, একটু ত্রুটি বিচ্ছুত হইতে পারে, লেখার অনেক কিছুই ভুল থাকতে পারে। অপরিবাহী হবে, অপরিবাহী হবে, বিদ্যুৎ পরিবাহী না, বিদ্যুৎ পরিবহন করে। অপরিবাহী বলতে যে আপনার পানি কি বিদ্যুৎ পরিবহন করে না? আপনি একটা পাত্রে পানি ইয়েটা দিয়ে, ওই যে হিটার আছে না, হিটার দিবেন, আপনার আগুনটা দিন তো পরিবাহী না বিদ্যুৎ অপরিবাহী বুঝতে পারছেন, ঠিক আছে? হ্যাঁ, বিদ্যুৎ পরিবাহী, সুপরিবাহী, পরিবাহী, বুঝছেন? বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবাহী। আমার কাছে তো
বই আছে কিন্তু আমরা এভাবে বুঝি না, ঠিক আছে? হতে পারে স্যার, হতে পারে। আমার কাছে তো বই আছে। এখন কিছু অঙ্ক করলে কিছু সূত্র জানতে হবে, এগুলো মুখস্থের বিষয়। 10 মিলিলিটার 1 সেন্টিলিটার, 10 সেন্টিলিটার সময় 1 লিটার, এগুলো জানতে হবে। এগুলো যদি আপনি মুখস্থ করতে হবে। 100 সেন্টিমিলিটার সমান 1 লিটার, 1000 মিলিলিটার সমান 1 লিটার। এগুলা যদি না জানেন তাহলে আপনি যে পানির পরিমাণের নির্ণয় সূত্র, আয়তকার ক্ষেত্রফল, কিভাবে আপনি নির্ণয় করবেন? এখন অনেক কিছু আছে যেটা এখানে নাই, বইতে আছে। এগুলা বই, এই জন্য বই কিনতে হবে। সব 1 ঘনফুট সমান কত ঘন ইঞ্চি, 1728 ঘন ইঞ্চি, এগুলা তো আমি এখানে দেওয়ার সুযোগ নেই। 1 ঘনফুট কত পাউন্ড, 5 পাউন্ড, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? পানি ভর্তি 1 ঘনফুট বক্সের ওজন প্রায় 62.5 পাউন্ড। আর যদি গ্যালনে রূপান্তরণ করা হয়, 1 ঘনফুট পানির ওজন প্রায় 7.48 গ্যালনের সমান। পাউন্ডে গেলে হবে একরকম, লিটারে গেলে হবে, ইঞ্চিতে যেন এক ধরনের হবে। 1 গ্যালন পানির ধারণ ক্ষমতা প্রায় 231 ঘন ইঞ্চি এবং দৈর্ঘ্য 1 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চি এবং 1 ঘনফুট উচ্চতা বিশিষ্ট পানি কলামের ওজন হলো 0.43 পাউন্ড। এগুলো মুখস্থ করতে হবে। এই জিনিসগুলো আপনাদেরকে আমি কিভাবে এটা দেওয়া সম্ভব না, এগুলো তো সূত্রগুলো অবশ্যই করতে হবে, কার কি পরিমাণ, এটা এই জিনিসগুলো জানতে হবে। আগামী এখানে যে সূত্রগুলো দেওয়া আছে স্যার, ওখানে তো সব লিটারে দেওয়া আছে স্যার, কিন্তু আমরা যে এখানে এগুলো দিয়েছি স্যার, এগুলো তো সব পাউন্ড আর গ্যালন। হ্যাঁ, লিটারে বা অবশ্যই। এই যে আমি বলছি বইতে আছে অনেকগুলো, বুঝছেন? আমি একটু হালকা কিছু সূত্র দিছি, আরো সূত্র আছে। সেই সময় যখন অঙ্ক করবে সেই সূত্রগুলো রিক্ট্যাঙ্গুলার কি ধরনের সূত্র, সার্কুলার সূত্র, ট্রায়াঙ্গুলার সূত্র, হোস পাইপের সূত্র, নজলের সূত্র, এগুলা মুখস্থ করে নিবে, ঠিক আছে? বিতে বেস, অ্যালটিটিউড, এল, ডিতে ডেপথ, গভীরতা, 1000 লিটার, এগুলো সূত্র। যখন অঙ্ক শুরু করবে অবশ্যই আপনাকে সেই সূত্র সে বলবে, এবং সূত্রের যে সমস্ত কেন কিভাবে লিটারে হইলে, পাউন্ডে হইলে কত হবে, লিটারে নিলে লিটারে কত হবে, সেইগুলো আপনাকে অবশ্যই জানাবে। ফর্মুলা আছে, ফর্মুলা তো আমি মুখস্থ করতে পারি, মুখস্থ করা দেওয়া সম্ভব হবে না। এটা বইতে সুন্দর করে দেওয়া আছে। 1 ঘনফুট পানির ওজন কত, 1 লিটার পানির ওজন কত, এগুলো তো দেওয়া আছে বইতে স্পষ্ট করে। আমরা তো সব জিনিস দেওয়া সম্ভব না, এই জন্য পিপিটি যেটুকু আছে তার চেয়েও কিন্তু আমরা যে মুখে বলি অনেক কিছু, সেগুলো হয়তো নোট করে রাখতে হবে। কিছু জিনিস আছে অবশ্যই বই দরকার হয়। আপনি এই জিনিসগুলো কিন্তু স্থায়ী। আপনি যখন শিখবেন, শিখার পরে অবশ্যই আপনাকে দীর্ঘদিন, যতদিন চাকরি করতে চান সে ততদিন পর্যন্ত আপনাকে এগুলো আপনার সাথে সম্বল হয়ে থাকবে, আপনার সাথেই থাকবে, ঠিক আছে? এই সবগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। যারা যারা মনে করেন আপনি, আমাদের অনেক এই অফিসার আছে জব করে, বিভিন্ন 1 লাখ 2 লাখ টাকা জব করে, সেখানে যদি আপনি একজন অফিসার হিসেবে যাইতে চান অথবা ফায়ার ব্রিগেডে যান, অবশ্যই আপনি যান, ধরতে পারবে যে আপনি জানেন কিনা, শিখছেন কিনা। আর আমাদের চাকরির জন্য
অফার আছে বুঝছেন, যেহেতু আপনার পাস করেনি, যারা পাস করছে যদি কারো ইয়া থাকে তাহলে যমুনা গ্রুপে একটা অফার আছে। আমাদের ওখানে ডাইরেক্টর আছে, সে আমার কাছে চাইছিল। ইংলিশ ভালো জানতে হবে, ভালো কিছু জানতে হবে, ভালো জানতে হবে, তো ভালোভাবে জানতে হবে, সে খুব জানতে হবে। চাকরির কোনো সফর নাই, চাকরির সমস্যা নাই, চাকরির আপনি না জানলে চাকরির সমস্যা। স্যার আমি জবলেস আছি স্যার, আমার জন্য কি কোনো ব্যবস্থা করা যাবে স্যার? না, আপনি তো এই স্টুডেন্টের জন্য এখনো সম্ভব না, যেহেতু আমি বলি শুনেন, আমাদের দেশ আমাদের যে সমস্ত কোর্স বের হয়ে গেছে, অর্থাৎ এই যে অষ্টম যাদের পরীক্ষা হয়েছে, সপ্তম, তাদেরকে আমরা অবশ্যই জানিয়ে দিয়েছি তাদের অনেক অফার আছে, অনেকের জব হয়েছে আমাদের মাধ্যমে। আপনাদেরকে এইভাবে ইয়া দিবেন, সিভি দিবেন, এরপরে ওই অনুযায়ী আপনার ওখানে পরীক্ষায় আপনি উপস্থিত হইবেন, আপনাদের মধ্যে কম্পিটিশন হয়ে আপনারা চাকরি নিবেন। স্যার ওইখানে স্যালারি রেঞ্জটা কেমন স্যার? স্যালারি আপনারা দেখবেন, বিভিন্ন রেঞ্জের আছে, মানে আমি তো বলতে পারবো না, কোম্পানিকে বলে দিবে যে আমি 10,000 টাকাই দিচ্ছি, এরকম তো বলবো না। আলোচনা সাপেক্ষে স্যার, আলোচনা বা হইতে পারে, অথবা সে অ্যাডভার্টাইজ যেভাবে দিছে আমাদেরকে মনে করেন বলছে যে আপনাদের যে ফায়ার সেফটি ম্যানেজার বা ফায়ার সায়েন্সের আমাদের 5জন লোক নেব, 10জন লোক নেব আমার গ্রুপে, আমাদেরকে লোক, তখন আমরা বলি যে সিবি যখন দেয় সে অনুযায়ী আমরা সিবি গুলো পাঠায় দিই, তখন তারা কল করলে সেখানে উপস্থিত হইলে যেন আপনি অনেক কিছু জানেন না, আবার অনেক কিছু জানে না, তো তারা কি চাকরি নিবে? ওখানে কম্পিটিশন, সেখানে আপনি যত বেশি শিখছে, যে যত বেশি শিখবে সে তত আগে চাকরি হবে, এটাই সব। আমাকে গত বুধবারে আমার এক ডাইরেক্টর বলছে, সে যমুনা গ্রুপে জব করে 2 লক্ষ টাকা বেতন পায়। সে বলছে যে তাদের অন্যান্য আছে, গ্রুপের যে টেস্টি আছে সেখানে দরকার, বলছে ফায়ার সায়েন্স সেফটি ম্যানেজারে পাস করা ভালো লোক পাঠায় দাও, আমি এখন ভালো জানতা লোক তো অবশ্যই থাকবে। এখানের মধ্যে 65 জনের মধ্যে সবাই ভালো না, সবাই খারাপ, ঠিক আছে? তাদের ভিতরে যে আপনার কম্পিটিশন যারা ওখানে করছে, ঠিক আছে? এই জন্য বলছি আগে জানতে হবে, জানলে আপনি অনেক কিছু শিখবেন, বুঝবেন। নিজেকে যখন প্রতিষ্ঠিত করতে হলে নিজেকে অবশ্যই জানতেওয়ালা হইতে হবে, জানাওয়ালা হতে হবে। আজকে যে আমি ক্লাসটা নিচ্ছি, যে ধারণা দেওয়া হলো এটা হলো থিওরিক্যাল একটা ধারণা। আপনাকে অবশ্যই আগামী সপ্তাহে পার্ট 2 হবে, হাইড্রোলিক্সের পার্ট 2। এই পার্ট 2তে আরো ব্যাপক সূত্র সেখানে দেওয়া হবে। সূত্রগুলোর আলোকে আপনাদেরকে অবশ্যই অঙ্ক করতে দিবে, অঙ্ক করায় দিবে, অঙ্ক বুঝাই দিবে, যে আপনি কিভাবে সূত্র অনুযায়ী অঙ্ক করবেন। আয়তকার ক্ষেত্রে তার যে সমস্ত পুকুর আছে, ট্যাঙ্ক আছে, এগুলো সম্পর্কে আলোচনা হবে। তা আজকে আমি যেগুলো জানলাম, আমরা যেগুলো জানছি আজকে, যেমন কি আমরা জানছি বলেন। হাইড্রোলিক্স কি? হাইড্রোলিক্সের সংজ্ঞা
এই হাইড্রোলিক্সের প্রয়োজনীয়তা গুরুত্ব, তারপর কি লস অফ পাওয়ার, লস অফ হেড নাকি আদর্শ ত্বরণ, তারপরে ব্যবহারিক ত্বরণ, ফ্রিকশন অফ হেড, ফ্রিকশন ফ্রিকশন লস হবে, হ্যাঁ ফ্রিকশন অফ হেড, ফ্রিকশন অফ লস অফ প্রেশার, লস অফ ভেলোসিটি স্যার। হ্যাঁ লস অফ ভেলোসিটি। তারপরে পানির পরিনির্ণয় লিখিত যে জিনিসগুলো জ্ঞান থাকতে হবে সেগুলো কিছু সূত্র, আরো কিছু সূত্র দেওয়া আছে, সেগুলো আপনার এগুলো পড়ে নিতে হবে। এগুলো কিছু কিছু জিনিস আছে মুখস্থ করতে হবে। যেগুলা যেটুকু বুঝিয়ে দিচ্ছে বুঝিয়ে উপরে আপনি মুখস্থ করে নেন, তাহলে পরীক্ষার সময় কিন্তু আপনি দিতে পারেন। এখান থেকে প্রশ্ন থাকবে মাস্ট এবং উল্লেখপূর্বক থাকতে পারে অঙ্ক, এবং এখান থেকে একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে? জি হইতে পারে হাইড্রোলিক্স কি, হাইড্রোলিক্সের আলোচনা করো, তার সাথে একটা অঙ্ক থাকে, এটা কমন। স্যার এই সাইটটাতে ওই অঙ্কটা নীতি বলা হয়েছিল স্যার, এখানে 4টা মিডিয়া আছে স্যার। হ্যাঁ চারটা নীতির কথা আছে না? চারটা নীতি কি? আরেকটা হলো পানির রাসায়নিক পদার্থের সাথে পানির তীব্রতা প্রতিক্রিয়া করে, এই জানতে হবে যে এর ভিতরে রাসায়নিক বিক্রিয়া আছে কিনা। রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক দ্রব্য যদি এর সাথে সংযুক্ত থাকে, ঠিক আছে, এর প্রতিক্রিয়াটা জানতে হবে। যেমন ম্যাগনেসিয়াম, যদি ম্যাগনেসিয়াম থাকে, এরকম ম্যাগনেসিয়াম যদি থাকে, প্রতিক্রিয়াটা অন্যরকম। এগুলো এইগুলো জানা। বলেন আর কিছু? এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন থাকে, বড় না, বিশেষ করে পানি এখন বলবো না, এখান থেকে একটা থিওরি থাকবে মাস্ট, তার সাথে কিন্তু অঙ্ক থাকবে। এখন যখন আমি স্পেসিফিক করে দিব এই দুইটা, তখন আর গুলো পড়বেন, তাই বলা যাবে না। আপনাকে পড়েন, তারপর দেখেন। বলে দেন স্যার, আমরা পড়বো না না, সব পড়তে হবে, আগে পড়েন, বুঝেন, তারপরে বলবো যে কোনটা দিবে। ঠিক আছে? ইম্পর্টেন্ট বেশি। স্যার আমাদের আপনি কোনটা, হ্যাঁ এই জন্য বলছি আপনাদের আগামী মাসে কিন্তু মিড টার্ম হবে। মিড টার্মে এখান থেকে প্রশ্ন থাকবে, আর অবশ্যই উল্লেখ থাকবে যে এত নং প্রশ্ন সহ 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 1 নং প্রশ্ন বা 2 নং প্রশ্ন যদি থাকে, এটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হবে। এবার ক্লিয়ার কিনা জান রানা? রানা বুঝতে পারছে? এই যে আমি যে বলছি কথাটা বুঝা গেল? যেন আমি দিলাম লস অফ হেড কাকে বলে, হাইড্রোলিক্সের এই অঙ্কটা একটা আয়তাকার ক্ষেত্রফল এত, গভীরতা এত, উচ্চতা এত, এর পানির পরিমাণ কত লিটার, এই সূত্র অনুযায়ী অঙ্ক করবে। হ্যাঁ আমি জানি যে এখন একটু দেখলে পারবো স্যার। এই তো আমি বলছি তো, সায়েন্সের দ্বারা তারা অতি বুঝে যাবে। আর এগুলো আমরা 8, 9, 7, 8 এগুলো তো আগে করছি না? হ্যাঁ এগুলো কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হলো আপনার না করলে, না করলে একটু যেমন একটু ইয়া দিল যে হোজের যে কত, যেমন একটা পাম্পে কত কি পরিমাণ পানি সেচ করতে পারে,
অথবা এই ইয়ার সূত্রতে যদি বলি যে ব্রাঞ্চ পাইপের ভেতর দিয়ে যে এত লিটার পানি যায়, এত মিনিটে কতটুকু পানি যাবে, এই সূত্র ধরে করতে হবে। তার সূত্রতে যে লেন্থ এবং ডেপথ দেওয়া আছে এগুলো কি স্যার ফুট না মিটারে স্যার? এগুলো তো এটা তো বলবে যখন আমি বলছি যে যখন যে অঙ্ক করাবে সে কি পাউন্ডে করায় না লিটারে করায়, সেটা না, সেটা তো সে বলে দিবে যে লিটার হলে এত, পাউন্ড হলে এত, বলে দিবে না? না বললে তো আপনি অঙ্ক পারবেন না। পারবেন না? আপনাকে আমি সবটাই বুঝাবো, কিন্তু লিটারও দিতে পারি, পাউন্ডও দিতে পারি, দেখবে কত পাউন্ড পানি আছে, কত লিটার পানি আছে, সেই সবটাই জানতে হবে। যদি আর কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে সবাইকে ধন্যবাদ ক্লাসে অ্যাড হওয়ার জন্য। আমি মনে করি যে 40-41 জনের হওয়ার কথা ছিল না রানা, কিন্তু ইদানিং আমার মনে হয় আমার পার্টিসিপেন্ট অ্যাড করতেছে না। আমি তাদের এক নোটিশে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি সেটা করব নাকি ক্লাস করবে তুমি জিজ্ঞেস করো। চেষ্টা করি স্যার, এখন জয়েন না করে আপনি নিজে করি স্যার, জয়েন না করে এখন তারা হ্যাঁ, এই যে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার, আমরা কিছু কিছু ক্লাসের স্যার পিডিএফ পাইনি স্যার। আপনি না পান অন্যরা পাইছে, আমি প্লিজ আমি বলি এটা কোনো প্রশ্ন না। কালকে আমি দিয়েছি স্যার, এটা সেম পিডিএফ। এই শোনেন, আমি বলি এখন আপনি এই ক্লাসের না ভাই, এই ক্লাসের না, কি বলে কথা। এই শোনেন কথা, আমি কম বুঝি না। এখন আপনি আজকে যারা আসে নাই তারা আগামী ক্লাসে আই করবো, স্যার আমরা তো পিডিএফ কিছু পাই না স্যার, এটা বুঝি না স্যার, দেখিও নেই কোনোদিন। আমি স্পষ্ট করে বলি, যারা রেগুলার ক্লাস করেন তাদের কাছে কোনো সমস্যা না, একজনও পাইছে আরেকজনও পাই নাই। আপডেট কিছু স্যার পিডিএফ ছিল, যে বলছিল এটা আপডেট করেছে, সে পিডিএফটা স্যার দিতে চাইছিল, পরে আর সে আপডেট পিডিএফটা দেয় নাই, এটাই বলছি স্যার। আচ্ছা ঠিক আছে, শোনেন, ডাইরেক্টর স্যার নিজে আপগ্রেড করছে, স্যারের কাছে আছে, স্যারের কাছ থেকে অনেক সময় সংগ্রহ করা সম্ভব হয় না, কারণ স্যার ব্যস্ত থাকে, চিটাং থাকে, কখন ঢাকা থাকে, রাজশাহী থাকে, তখন মিটিং এ থাকে। আমরা তার অনারিয়াম দিতে আমরা হিমশিম খাই, 2-3 মাস লাগে। কথা বুঝছেন? সাময়িক যে আমি বলছি যে আমি যখন দুই একটা কথা বলি, দুই একটা পয়েন্ট দেই, আপগ্রেড দেই, তখন সেটা লিখে রাখবে। বুঝতে হবে যে সিনিয়র অফিসার আপনার যখন একজন জিএম এজিএম যারা জব করেন, এই প্রকৃতির যখন অফিসার হয়, তার থেকে মনে করেন আপনি 10টা টাকা পাবেন, 100টা টাকা পাবেন, 5,000 টাকা পাবেন, সহজে কি চাইতে পারেন? যখন তখন এই যারা বাচ্চা নিয়ে ইয়া করেন তারা কিন্তু সাবধান। আমি বলবো, নাম ধরে বলতে চাই না। এখানে বুঝতে হবে যে একটা ক্লাস করতেছে, এখানে আরো 50 জন লোক, 40 জন লোক আছে, ভদ্রলোক আছে, তাদের বুঝতে হবে। ফ্যামিলি নিয়ে ক্লাস করবেন, সাবধানভাবে করতে হবে। আমি যেটা বুঝাতে চাইছি সবাইকে, সেটা হলো আপনি যারা জব করেন অথবা আপনি কলেজের লেখাপড়া করেন, একজন সিনিয়র যিনি প্রফেসর থাকেন তার থেকে একটা পিপিটি নিতে কিন্তু একটু সময় লাগে, অথবা কখনো পাওয়া যায় না। তো এটা মিনিমাইজ করে নিতে 100% সব কিছু না। আপনার তো বই, আমি তো বলছি বই আছে, তো আপনার কাছে আছে। ওই যে একটা পাইছেন তার আপগ্রেডটা হয়তো পাননি, অনেক কিছু আপগ্রেড পাওয়া যায় না। আমি মনে করি কিছু জিনিস সেখানে দিচ্ছে, কিন্তু আপগ্রেড আরো কিছু থাকতে পারে, কমও থাকতে পারে। এটা নিয়ে অর্থ নয় যে আপগ্রেডের
আপনাকে আবার পিপিটিটা দেওয়া হয়নি বা পিপিটি নাই। এই যে আজকে আমরা আজকের কথাই বলি, আজকে এখন 25 জনের মতো আমার এখানে অ্যাবসেন্ট। হ্যাঁ, 25 জন। তারা আগামী ক্লাসে যখন আসবে, অঙ্ক যখন শুরু করবে, তখন এই যে কোনোটাই বুঝবে না, মিনিমাইজ করে নিবে। একেবারে পায় নাই, যে মানে একেবারে রানায় পায় নাই, সেরকম যদি থাকে আমাদের কাছে পিপিটি যদি থাকে আমরা দিয়ে দেবো। আমরা তো উজাড় করে দিতে চাই, আমরা কোনো কিছু আটকে রাখি না। ডিজাস্টার ম্যানেজমেন্টে একটা ক্লাস হয়েছিল স্যার, সেই ক্লাসের কোনো পিপিটি পাই নাই স্যার। ডিজাস্টার ম্যানেজমেন্টের পায় না, এটা কি পিপিটি যে অবশ্যই দিছে। এটা স্যার ডিরেক্টর স্যার ক্লাস করেছিল স্যার, এটা পাই নাই স্যার। অসম্ভব। রানা, তুমি কি ওই ডিজাস্টারের ইয়া পাও নাই, পিপিটি পাও নাই? রানা, ডিজাস্টারের পিপিটি তুমি কথা কম বলেন, একজনের সাথে কথা, রানার সাথে কথা বলতে। রানা, তুমি যদি একেবারে না পাও সেটা আমাকে বলো, কারণ আমি জানি যে পিপিটি আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ সেটা আপগ্রেড হইতে পারে, কিছুটা আপগ্রেড জন্য আমি আপগ্রেডটা না পাইলে তার কাছ থেকে হয়তো নিতে পারে না, দিয়ে দেওয়া নেই। কিন্তু একেবারে পায় না এমন কোনো তো করে না। যিনি বলছেন উনি তো ক্লাস করেন। ওনার রোল কত? তাটি আমার তো মনে হয় না রেগুলার ক্লাস করে, মাঝে মাঝে তো ফাঁকি পায়। তাহলে আমার পিপিটিও মিস হওয়ার কথা না, কারণ এই ডিজাস্টারের দুইটা ক্লাস হয়েছে। একটা স্যার আমিরুল স্যার ক্লাস নিয়েছিল স্যার, সেটা পিপিটি পাইছে, এবং একটা স্যার ডিরেক্টর স্যার ক্লাস নিয়েছিল স্যার, সেটা পাই নাই। আমিরুল কোন ডিজাস্টারের ক্লাস দেয়? ডিজাস্টার ক্লাস একটি হয়, ডিজাস্টার ক্লাস একটা হয়েছে, সেটা হলো ডাইরেক্টর স্যার নাই, আর কেউ কোন ডিজাস্টারের ক্লাস নেয় না। আমিরুল অবশ্যই আমিরুলকে আমি কোন ডিজাস্টারের ক্লাস দিইনি, এটা বললে হবে না। আমি কাকে কোন ক্লাস দিই সেটা আমি জানি, কোন অফিসার, কোন ধরনের, কোন ডাইরেক্টর কি কি ক্লাস নেয়, এটা আমাদের মুখস্থ। আমি কি ক্লাস নেই, আমাদের ক্লাস চেঞ্জ হয়। যেমন আমি এই হ্যাঁ, আমি আমারটা চেঞ্জ হয়, আমাদের অন্যান্য নিয়েছেন। আপনি তো আপনাদের ক্লাসগুলো নিয়েছেন, কোন ক্লাস কোন ক্লাস নিয়েছেন, প্রতিটা ক্লাসের লিস্ট আমার কাছে রাখবেন। কোন সময় কোন ক্লাস হয়েছে একেবারে লিস্ট সহকারে আমার না। এখন ওই যে এরকম আমি দেখছি তো, পরীক্ষার সময় ওই যখন না পারে, ওই না আসে, বলে কি স্যার এই প্র্যাকটিক্যাল তো কোনোদিন হয় না, দেখিও নেই, অথচ সে তো কোনোদিন ছিল না, এটা বলে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, কিছু জিনিস আছে এগুলার কখনো, যেমন ফায়ারের কোনো কিছু আমরা রাখি না, আর ডিজাস্টারের এগুলার একটা দুইটা ক্লাস, ডিজাস্টারের একটা ক্লাস, এটাতে একটা পিপিটি দেওয়া হয়, হয়তো আপগ্রেডেশন থাকতে পারে, যেহেতু স্যারের বলে, স্যারের অনেক কিছু জানা আছে, যেমন অনেক জায়গাতে সে যায়, অনেক বই দেখে, অনেক ধরনের বই দেখে, আপগ্রেডেশন থাকবে, স্বাভাবিক। ডিজাস্টার পরিবর্তন হয়, ডিজাস্টারের ধরন পরিবর্তন হয়। আমরা বিদেশিদের যখন আমরা প্রশিক্ষণ নেই, তখন আমাদের বর্তমান ডিজাস্টার এবং আরো যে তারা যে রিসার্চ করছে এই জিনিসগুলো আমরা নতুন উত্তর পাই। আমিরুল স্যার ক্লাসে স্যার ডিজাস্টার ভালনারেবিলিটি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট 5 তারিখ স্যার ক্লাস নিতে স্যার। এটা ভালনারেবিলিটি রিস্ক ম্যানেজমেন্ট, এটা তো কি যেন ডিজাস্টার না, এটা তো ক্যাপাসিটি স্যার। এই বিষয়ে স্যার ক্লাস হয়েছে স্যার 5 তারিখ, এবং স্যার তার পরের দিন ক্লাস হয়েছে স্যার 6 তারিখ। ডিরেক্টর স্যার ক্লাস নিচ্ছে স্যার ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেটা কোনো পিপিটি পাই নাই। ডিজাস্টার ম্যানেজমেন্টের অবশ্যই পিপিটি দেওয়া আছে, না দিলে আমরা দিয়ে দেবো। রানা, তুমি ওই কি যেন সুস্থ হলে তুমি ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা পিপিটি নিয়ে নিও। আমি দেখি না দেওয়ার কথা না, অন্যরা পায় না কেন, আমি ডিজাস্টারের অবশ্যই দিয়ে দিব, অসুবিধা নেই। ডিজাস্টার ম্যানেজমেন্ট কোনো ফ্যাক্টর না,
এটা আমাদের এভেলেবেল পিপিটি আছে। স্যার আমি একটু কথা বলতে চাই, vulnerability and risk management নামে 5 তারিখে একটা ক্লাস দিলেন আমিরুল স্যার। আর ওটা আমিরুলে, হ্যাঁ এটা ওটা আমি বলি এটা দেয় নাই, ওটা পিপিটি আমিরুল দিছে। স্যার আমিরুল স্যারেরটা পেয়েছি স্যার, ডিরেক্টর স্যারেরটা স্যার পাই নাই স্যার, ডিজাস্টার ম্যানেজমেন্ট। আচ্ছা এটা যদি না পায় থাকে তাহলে আমি এই ডানা আলোচনা করে এটা নিয়ে নিও, ঠিক আছে? স্যার আমি এই মাত্র vulnerability and risk management একটা পিডিএফ দিয়ে দিয়েছি। আর তোমার ওই যে ডিজাস্টার স্যার এটা তো স্যার আগে দিয়েছে স্যার, ডিজাস্টার ম্যানেজমেন্টের স্যার কোনো পিপিটি পায় না স্যার, যেটা আছে স্যার ওইটাই আবার দিয়েছে। একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে একটা পিপিটি আছে, তা না থাকলে আমি স্যার তো বললো আপনার একটু সময় লাগবে, স্যার তো সবসময় বলা যায় না। স্যার ওটা বইয়ে আছে তো স্যার, বইয়ে দেওয়া আছে স্যার। বই আছে, আমি ওটা কি বই না, বইটা পড়লে চলবে, তোমার যেটা আছে এটা পড়ো, আর সফট কপি আমি দেখে তারপরে দিয়ে দেবো, অসুবিধা নেই। স্যার আমি আমিরুল স্যারের একটা পিডিএফ দিয়ে দিয়েছি এই মাত্র স্যার, আমিরুল স্যারের একটা পিডিএফ দিয়ে আমিরুল স্যারের একটা পিডিএফ এই মাত্র দিয়ে দিয়েছি স্যার। আর অসুবিধা নেই, দিয়ে দাও। আর ওই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা আছে ডাইরেক্টর স্যারের, ডিজাস্টার ইন বাংলাদেশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আগে দিয়েছি এটাও স্যার আমি দিয়ে দিয়েছি। ডিজাস্টার ইন বাংলাদেশ সেটাই তো, এটাই তো ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অংশ। সারা ডিজাস্টার ইন বাংলাদেশ দুর্যোগের স্যার যেটা নিচ্ছে স্যার ওইটাই। আর দুর্যোগের তো ডিজাস্টার, আবার ডিজাস্টার আলাদা জিনিস। ডিজাস্টার ইন বাংলাদেশ যেটা ওই রানা তোমার কাছে থাকার কথা, ডিজাস্টার ইন বাংলাদেশ ক্লাস থেকে অবশ্যই পিপিটি দিচ্ছি, এটা তো এভেলেবেল আমাদের পিপিটি আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে তো ওটা যে দেয় না বললো কেন, ওই ছেলে তো ক্লাস কেন বোঙামি করে, যে বেশি বুঝো আসবা, কে কি করছো সব কিন্তু পরীক্ষার হলে বুঝা যাবে। আর এই যে একসাথে যে পরীক্ষা হবে, আমি বলি শুনো, পরীক্ষাতে এক জায়গায় এক রুমে হবে না। যারা চিন্তা ভাবনা করো যে পরীক্ষা মনে হয় ওই যে এদিন ক্লাস টেস্ট দিচ্ছে এরকম হবে, ওই চিন্তা করে লাভ নেই। 2 রুমে পরীক্ষা হবে, একটা গ্রুপের এই যে মর্নিং ইভিনিং এর, মর্নিং এর দুইটা রুম, ইভিনিং এর 2টা রুম হবে। আর বুঝে দেখো কিভাবে পড়ালাই করে আসতাম। তার পরীক্ষা কয় তারিখ হইতে পারে স্যার? পরীক্ষা 23-24 হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, কোন ধরনের সমস্যা না হলে 16-17 অথবা 23-24 এই দুই ডিভিশন হওয়ার সম্ভাবনা। স্যার এর আগে কোনো কি প্র্যাকটিক্যাল ক্লাস হবে স্যার? প্র্যাকটিক্যাল ক্লাস রমজান মাস হয়ে যায় স্যার। হ্যাঁ, রমজান মাসে হইলে কি হয়েছে আপনার? রমজান হলে কি হয়েছে? রমজান হলে খাওয়া বন্ধ, কিনে বন্ধ না, ওগুলা পঙ্গামি করে কোনো লাভ নাই। রমজান হবে, আপত্তিত হয়েছে, সমস্যা নেই। তাহলে আমরা কি রমজানে ক্লাস সাসপেন্ড করে দিব? না স্যার, না স্যার, এখানে আমাদের কোন রমজান নাই, কোন বিরতি নেই। স্যার আমরা আমার 6 মাসের কোর্স আমরা ছেড়ে দিবি। আপনার রমজান থাকুক, ডিজাস্টার থাকুক, সবকিছু মিলে আমরা আগায় যাব। সময় টাইম এন্ড টাইট ওয়াইড পার নান, বুঝলেন? আমাদের এরকম আমরা একদম 6 মাসের ক্লাস শেষ, 6 মাসে শেষ করে দেব। যতটা ক্লাস দরকার তার চেয়ে কমও করবো না, বেশি করার সম্ভাবনা নাই। এটা একটার সাথে একটা রিলেটেড। এই ধরনের কথা না বলি যে তার শুক্রবারে না আমি আর ওই সমস্যা, এই সমস্যা কোনো কিছু করার নাই। এখন শুক্র শনিবারে আমাদের যে কটা থাকবে সেই কটাই ক্লাস হবে। যেমন এই মাসে আমাদের একটা শুক্রবার পরে শনিবার গেছে 1 তারিখে, শনিবারে 1 তারিখে আমরা ধরতে পারি না এই মাসে, আগামী মাসের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে মিড টার্মে এই কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হবে? প্র্যাকটিক্যাল
প্র্যাকটিক্যালে হচ্ছে তো 100% হবে গো। আপনার 3 পার্ট পরীক্ষা হবে, ফায়ার ফাইটিং, রেস্কিউ, ফার্স্ট এড। এই 3টা আলাদা আলাদা পরীক্ষা হবে, আলাদা আলাদা অবজেক্টিভ হবে, আলাদা থিওরিক্যাল হবে, এবং প্র্যাকটিক্যাল হবে সারাদিন ব্যাপী। 12টা হবে, 12টা 10 থেকে 12টা প্র্যাকটিক্যাল হবে। এবার ক্লিয়ার কিনা? যত প্র্যাকটিক্যাল করানো হয়েছে এবং আগামী পরীক্ষার আগ পর্যন্ত যতগুলো করানো হবে প্রত্যেকটা ওখানে অ্যাড হবে, সেখানে পরীক্ষা হবে। আর এই পরীক্ষায় আপনার টিসিবিসির মার্কস হবে। যত পরীক্ষা দেখেন তার পার্সেন্টেজ করে 80% যে আপনি যে অর্থাৎ পরীক্ষাগুলো নেওয়ার কথা 80% মার্কস পেয়ে যান। কোনটা 80%, কোনটা 60% এভাবে মার্কস পেতে হবে। আপনার উপস্থিতি যে আছে, আমরা বলি এই উপস্থিতি 80% অবশ্যই থাকতে হবে। তা না হলে মনে করেন আপনি টিসিবিতে পাস না করলে, মনে করেন আপনি টিসি অথবা পিসি যে কোনো একটাতে কম মার্কস পেয়েছেন, আপনার রেজাল্ট আসবে না, অর্থাৎ আপনি ফেল। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। অনেক কথা হয়েছে, আবার কথা হবে। সবাইকে আমি বলবো, আমি যে গাইডলাইন দিব এভাবে পড়ালেখা করেন। পাস করা ইজি, ফেল করা ইজি। আপনি যদি নিয়মিত পড়ালেখা করেন, এখনো সময় আছে, পাস করার কোনো কষ্ট না। আলোচনা করতে হবে, আর আলোচনা করে নিজেদের মধ্যে নিজেরা সমৃদ্ধ হয়ে যাবে। অনেকে অনেক কিছু ভুলে গেছে, আলোচনা করে এলে শিখতে হবে। আর যদি মনে করেন যে কোনো সুযোগ পাবেন, মনে করেন এটা মিথ্যা। ঠিক আছে স্যার, একটা সাজেশন কি দেওয়া যাবে আমাদের আগে? না, আমাদের কোনো সাজেশন নাই। সাজেশন হলো এই যে আজকে যা পড়াইছি আমি বলছি, এখান থেকে পড়িয়ে প্রশ্ন আসবে, এটা হলো সাজেশন, এখান থেকে আসবে। কোনটা তাহলে তো আপনাকে প্রত্যেকটা জিনিস জানতে হবে। এই জন্য আমাদের কোনো সাজেশন দেয় না। আপনাকে পড়ালেখা করতে হবে। কোথার থেকে আপনি অবজেক্টিভ কিছুতে জানবেন না, তাহলে সাজেশন দিবে কম না। আমরা এই যত প্রশ্ন আছে সব মডিফাই করবো, আর প্রত্যেকটা ক্লাসের থেকে আমরা চেষ্টা করবো যে টাচ করার জন্য। আর আমি বলছি যে এই মিড টার্ম অবশ্যই 3টা পার্ট হবে। মিড টার্ম 3টা পার্ট হবে, ফাইনাল 1 পার্ট হবে। ঠিক আছে, পড়ালেখা কিন্তু কঠিন হবে। হ্যাঁ, পারে কি একদিনে পরীক্ষা হবে? জি, অবশ্যই একদিন হবে। আপনি শুরু হবে এবং 1 বছর থেকে শেষ হবে। একটা পর আপনি দেখবেন ফায়ারের উপরে যেটা হবে, ফায়ার ফাইটিং এর উপরে আপনাকে থিওরিক্যাল দিব। থিওরির সাথে সাথে আমি বলবো আপনার 20 মিনিট অবজেক্টিভ, এই যে অবজেক্টিভ শেষ হয়ে যাবে। এরপরে আবার লিখবো যে আপনি এতটা থেকে এতটা রেস্কিউর উপরে, আপনার রেস্কিউর উপরে থিওরিক্যাল হবে, তারপরে আবার অবজেক্টিভ হবে। এরপরে হবে সর্বশেষ হবে ফার্স্ট এড। ফার্স্ট এডের উপর প্রশ্ন হবে, আপনার পরীক্ষাতে শেষ নির্ধারিত সময়। এরপরে নির্ধারিত সময় আপনাকে অবজেক্টিভ দিব। অবজেক্টিভ দিলে আপনার এই দিন এই পরীক্ষা শেষ হয়ে যাবে, প্রথম দিন। তারপর দ্বিতীয় দিন প্র্যাকটিক্যাল হবে। আর কোনো বুঝার কিছু আছে পরীক্ষা সম্পর্কে? আমার তো মনে হয় একদম বাচ্চা পোলাওয়ানের মতো বুঝিয়ে দিচ্ছি। বাচ্চারা এভাবে বুঝে এটা পুরো। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ।